সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আমাদের দেশে যে দুটি ফ্যামিলি রয়েছে যারা ব্যবসা করার জন্য দুটি পার্টি তৈরি করেছে এবং অন্যান্যরা যারা এই দুটি পার্টির সাথে সম্পৃক্ততা ঘোষণা করে আজ দেশকে এই পরিস্থিতিতে এনে 5 আগস্ট 2024 সালে নতুন আঙ্গিকে আল্লাহ আমাদেরকে বাঁচতে শিখালেন। পুনরায় আমরা আবার দেখছি সেই দুটি পার্টির একটি ব্যান্ড হয়েছে আর একটি পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে 5 বছর থাকতে দিচ্ছে না। এরা এমন চরিত্রের, এই দুটি পার্টির যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এদের সকলের মানে একজনও বাদ নেই যাদের চরিত্র রক্তে রাঙ্গানো না। আবার এদের ভিতরে কিছু কিছু রয়েছে যারা ভারতের রয়ের মুখপাত্র হয়ে এদেশে কাজ করেছে এবং অদ্যাবধি করে চলেছে। এই দুটি ফ্যামিলি, এই দুটি পার্টি, এরা মূলত ব্যবসার প্রতিষ্ঠানের মালিক। যাকে ইচ্ছা তাকে ক্রস ফায়ার দিয়েছে, এরা যাকে ইচ্ছা তাকে খুন করেছে, হত্যা করেছে, নির্বাসন দিয়েছে, যার জন্য এই জাতি গ্রেনেড হামলার ঘটনা দেখেছে। পিলখানা, শ্যাপলা চত্বর, হলি আর্টিজেন 7 মার্ডারের ঘটনা দেখেছে। এরা মরিয়া হয়ে গেছে। এক পার্টি ব্যান্ড হওয়ার পর আর এক পার্টি বুঝতেই পারছে যে তাদের চরিত্র ওদের থেকে ভালো কিছু ছিলও না, এখনও নেই, আগামীতেও থাকবে না। এভাবেই যদি আমরা বহির্বিশ্বে যাদের দেখি যারা সাংবাদিকতা করছে, আবার যারা এই পথকে বেছে নিয়েছে, ইউটিউবের রাস্তাতে যারা এসে এদেশের মানুষকে মনোরঞ্জন করছে, আবার কেউ কেউ সত্য তথ্য তুলে ধরছে, তাদের ইতিহাসও এত বেশি যে ভালো ছিল তাও না। কেউ একসময় গণজাগরণ মঞ্চের কর্মী ছিল, কেউ আবার টেলিভিশনের কর্মী ছিল, নিজে জায়গা করে নিতে পারেনি, তাই ভিনদেশে যে এখন সত্যের গুলি আওড়াচ্ছে। কোনো সমস্যা নেই, কিন্তু রাজনীতি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে জনগণকে উপকারে আসতে হয়, জনগণকে আগে বাড়াতে হয়, দেশকে কোনোভাবেও লুটে পুটে খেতে হয় না। কিন্তু এই দুই ফ্যামিলি এবং যারা এদের সাথে সম্পৃক্ত তারা এই কাজই করে এসেছে এ যাবৎ, যার জন্য লক্ষ লক্ষ মানুষকে জান দিতে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছেন। তার ভালো কাজগুলি এখন আমাদের সহ্য হচ্ছে না। দেশটি এমন একটি পর্যায়ে চলে গেছে যে চোরেরা, ডাকাতেরা, রিবাখোরেরা, ঘুষখোরেরা তারা তাদের স্বাধীনতা চাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেটি চাচ্ছেন না। তা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে নির্বিঘ্নে বলতে পারি, আমার বয়স আজ 56, আমি নিজের ব্যক্তিত্বের সাথে কখনো জুলুম করিনি, কখনো কোনো মানুষের একটি টাকা আত্মসাৎ করিনি, এবং কেউ করলে আমি তাকে ছাড় দিয়ে অন্তত কথা বলি না। তাই আপনারা একটু চিন্তা করে দেখুন, মির্জা আব্বাস কিংবা মির্জা ফখরুল, আবার এদের মতো অতীতে অনেকেই ছিলেন, তারা চলে গেছেন। এখন যদি এই জাতিকে ভারতের পেটের ভিতরে ঢুকানোর জন্য রয়ের শিখানো কিছু ডায়লগ মিডিয়াতে এসে বলা হয়, তাতে
আমার মনে হয় না যে ভালো কোনো লাভ হবে। বিএনপির এখন উচিত 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসকে থাকতে দেওয়া। এই 5 বছরে তাদের যত ভুল ভ্রান্তি রয়েছে সেগুলি তারা গুছিয়ে নিক। সেই ভুল ভ্রান্তি থেকে তারা তওবা করুক, জাতির কাছে ক্ষমা চেয়ে নিক। কারণ তারা ভুল করতে 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 এখন আবার সেই একই পথে হাঁটা শুরু করেছে যে পথে আওয়ামী লীগ গিয়েছিল। এই জাতির সাথে এত বেশি ধোঁকা দেওয়া হয়েছে এই দুই পার্টির পক্ষ থেকে, এমনকি যারা এই দুই পার্টির সাথে সম্পৃক্ত ছিল। সেদিন আমি বাগেরহাটের এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, তিনি অত্যন্ত দুঃখ এবং কাতরের সাথে বললেন যে আমাদের এই বাগেরহাটের রাস্তা এতটাই খারাপ, অলিগলি, মেন সড়ক, কারণ যত টাকা আসতো সেই টাকাগুলি সব চলে যেত এই ফ্যামিলির মেম্বারদের পকেটে। এই দুই ফ্যামিলির কেউ ভালো কোনো কাজ যে করেছে এমনটি নজির পাওয়া মুশকিল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে বয়স, সেই বয়স হিসেবে আমি আপনাদের সকলকে বলতে চাই, আপনারা ওনাকে একটু সময় দেন। উনি এই দেশকে অন্তত কিছুটা হলেও তো ভারত মুক্ত করে দিতে পারবেন। পৃথিবীর যারা যারা বড় বড় শক্তিদের সাথে হাত মিলিয়েছে তারা উচ্চ শিখরে পৌঁছে গেছে। মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, আবার ভিয়েতনাম বলেন। এভাবে ভারতের ইতিহাস যদি আমরা দেখি, তার চারিপাশে যারা রয়েছে তাদের কারোর সাথে ভারতের সম্পর্ক ভালো না। আর চায়নার বর্ডারে ভারত কখনো গুলি করতে পারে না, পাকিস্তানের বর্ডারেও পারে না নেপালের বর্ডারেও। কিন্তু আমাদের বর্ডারে প্রতিনিয়তে আমাদের দেশের নিরীহ লোকজনকে পাখির মতো গুলি করে মেরেছে, আবার ফিলানির মতো একটি বোনকে কাঁটাতারে ঝুলন্ত অবস্থায়ও রেখে দিয়েছে। তার পক্ষেও আবার আমাদের দেশে অনেক সাংবাদিক ছিল, এখনো আছে। কারণ সাংবাদিকতা এমন একটি পেশা যেটি আমি আমার জীবনে দেখেছি। এটি হচ্ছে ধর্মজীবী মোল্লা সমাজ যেভাবে দরবারি হয়ে দেশের প্রধানের চাটুরিকতা করে ডাল রুটি কামায়, যেমন মৌলানা ফরিদ উদ্দিন মাসুদ, আরও অনেকে আমাদের দেশে রয়েছে, মুফতি রুহুল আমিন বাইতুল মুকাররমের খতিব, এরা সবাই একসময় খালেদার সাথে ছিল, আবার হাসিনার সাথে এসে কওমি জননী বানিয়েছিল, শুকরানা মাহফিলও করেছিল। এই মৌলবী সমাজ আমাদের দেশে উলামায়ে কুফফার নামে পরিচিত। এরা সত্যকে গোপন করে, তাই এদেরকে উলামায়ে কুফফার বলা হয়। এরা কোরআনের কোনো কিছু জানে না, হোক সে চরমনার পীর অথবা হিফাজতের প্রধান অথবা তরিকত প্রধান অথবা জামাত শিবিরের কেউ। এদের সাথে কোরআনের ন্যূনতম সম্পর্ক নেই। তবে এরা মুখে একটা স্লোগান দেয়, আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগানে বিশ্বাসী, আমলে না। তাই এরা এ দল থেকে ও দল, ও দল থেকে এ দলে আসা যাওয়াতেই থাকে। যখন যে শক্তি দেশের প্রধান হয় তখন এরা তার পা চাটে, আর পা চাটতে যে যদি একটু বেয়াদবি করে তখন আবার এদেরকে নির্বাসন দেওয়া হয়, আবার অনেকের জেলও দেওয়া হয়। ঠিক একই কায়দায় পলিটিশিয়ান যারা রয়েছে এই দুটি ফ্যামিলির, এই দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের যারা, এরা ভারতের সুরে সবসময় কথা বলে। এদেশে কখনো এদের কারণে সুবিচার হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। এদেশের মানুষ এই দুই পার্টির
ঠকবাজদের কারণে কোনোদিন ন্যায্য পাওনা পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না। তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, এই দুই পার্টির নেতা নেত্রী এবং কর্মী, এদের চরিত্র সম্পর্কে আপনাদের জানা আছে। এদের মুখ ভারতের মুখ, এদের চরিত্র ইবলিস এবং শয়তানের চরিত্র। যতদিন এরা না মরবে ততদিন এরা ঠিকই ভারতের গুণকীর্তন গেয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন ভারত মুক্ত ব্যক্তি, কিন্তু আমাদের জানতে হবে যে ওনার এই ৮৬ বছর বয়সে আর কতই বা চাওয়া পাওয়া থাকতে পারে, তবে উনি চাচ্ছেন দেশটি কিছুটা হলেও শুধরে যাক। মৃত্যুকে উনি ভয় পান না, তাই উনি সবসময় বলেন মৃত্যুকে যারা ভয় পায় তারা সর্ব জায়গায় ভয় পায়। তো আমরা যাদের দেখছি, এই নেতা নেত্রী এবং কর্মী সমাজ অতীতকাল থেকেই দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল এবং আছে। আবার এদের রাস্তা ধরে যারা মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়েছে, আবার বাবা চোর ছিল, সেই চোরের পুত্র আবার পার্টি তৈরি করেছে। আবার এমনও রয়েছে নিজের স্ত্রীকে তালাক দিয়ে তার পাওনা অধিকার না দিয়ে নতুন পার্টি তৈরি করে বসে আছে। এই চরিত্র যারা ধারণ করে নিতে পেরেছে, অমানবিক চরিত্রের অধিকারী যারা, তারাই এদেশের ছোট ছোট পার্টির মালিক। আবার বড় বড় পার্টির মালিকেরা তারা চলে গেছে ভারতের দাসখতের দিকে। আপনাদের চিন্তা করতে হবে, যদি আপনারা 18 কোটি মানুষ সবাই কোটিপতি হতে চান, বাংলাদেশি সেবা পার্টিকে আনতে হবে। কারণ 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে এরা চায় খনিজ সম্পদের অর্থ দিয়ে জনগণকে দাঁড় করাতে। আর খনিজ সম্পদ, মাটির তলের যত সম্পদ রয়েছে, মাটির উপরের এবং পানিতে যত সম্পদ রয়েছে, শুধু তাই নয়, দেশের যে আমাদের রিজার্ভ, এই রিজার্ভও খনিজ সম্পদ। একটি বাজেটের টাকা যদি 18 কোটি মানুষকে দেওয়া হয়, তো 1 কোটি করেই তো টাকা পেতে পারে তারা। কোনো ফ্যামিলিতে 10 জন, কোনো ফ্যামিলিতে 5 জন, কোনো ফ্যামিলিতে 2 জন 3 জন রয়েছে। এই হিসাবে যদি সবাইকে বন্টন করে দেওয়া হয় একটি বছরের বাজেটের টাকা, তাহলে বাংলাদেশ গরিবি মুক্ত হতে পারে। এইভাবে এই দেশের মানুষকে যদি একবার একত্রিত করা যায় সত্যের উপরে, যাতে তারা সবাই রাজি আছে, তাহলে দেশ স্বর্গময় হবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। আর এর জন্য বাংলাদেশি সেবা পার্টির একবার হলেও দরকার। মনে রাখবেন, চরিত্র যারা একে অপরের হরণ করে চলেছে, চরিত্র হননকারী যারা রয়েছে, এরাই মূলত আজ আমাদের দেশে রাজনীতিবিদ হয়ে আছে, অথচ এরা দুর্নীতিবাজ। 2 শ্রেণীর লোকদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে সবসময়। এক শ্রেণীর হলো যারা ধর্মকে ইস্যু করে রাজনীতি করে, ধর্মের বক্তা, পীর, হুজুর, জামানার ইমাম এবং কোকিল কণ্ঠ সুর যারা মানুষকে শুনিয়ে হ্যাপনোটাইজ করে চলেছে। আর এক শ্রেণীর যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান। এদের থেকে যদি আপনি আমি দূরে না থাকতে পারি, তাহলে এদের সুন্দর সুন্দর কথাই আমাদের শুনে যেতে হবে। আর এরা সব সময় বলবে আমরা সুবিচার করব, আমরা খাদেম হব, আমরা জনগণের উপকারে আসব। মূলত এরা সবাই খুনি। এরা সুযোগ পেলে জনগণকে কিছুই দিবে না, শুধু দিবে গুলি। তাই এদের থেকে সাবধান।